সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে, যিনি ২০২৪ সালে ৫ আগস্ট শিক্ষার্থীদের এবং জনগণের আন্দোলনে দেশ থেকে বলা যেতে পারে, মানুষ যেটা বলেন বা মিডিয়া বিভিন্ন জনে বলেন, বিতাড়িত হয়েছেন, কেউ বলেন পালিয়ে গিয়েছেন, যেটাই বলুন। তো সেই সাবেক প্রধানমন্ত্রী তিনি অতি সম্প্রতি মাইলস্টোন কলেজের যে হত্যা বলবো আমরা এই সেন্সে, কারণ এখানে বিমান গিয়ে শিশুদেরকে বিমান দুর্ঘটনায় মরেছে এবং এই বিমানবন্দর এলাকায় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকার কোনো আসলে বিধান নেই, তারপরেও সেখানে শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। রাষ্ট্র এই বিষয়গুলো দেখেনি, সেই জন্য আমরা বলবো এটাকে হত্যা এবং শিশুদেরকে মারা হয়েছে। এ নিয়ে কথা বলেছেন। তাছাড়া গোপালগঞ্জে যে কয়েকদিন আগে এনসিপির সাথে ঝামেলা হয়েছিল, সেগুলো নিয়ে কথা বলেছেন। তার সেই বক্তব্যের কিছু অংশ আমরা দেখব। তিনি যদিও এখানে ভিডিও যে বক্তব্য সেটা দিতে পারছেন না বিভিন্ন নিয়মকানুনের কারণে, তো তিনি এখানে অডিও যে বার্তা সেগুলো তার দলের নেতৃত্বকে দিচ্ছেন, তার দলের নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। তো তার সেই ভাষণের কিছু অংশ আমরা শুনে আসি। যা স্বাধীন বাংলাদেশ হয়েছে, আর সেইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি ইউনূসের বাহিনী তারা আজে বাজে কথা বলে। আজকে যারা ওখানে যে কথা বলছে, আপনারা অতীতে তারা যখন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে, ছাত্রলীগে জয়েন করে, কত ভালো ভালো কথা, আর সেখানে যে বঙ্গবন্ধুর নাকি নাম মুছে ফেলে দেবে, যা তা আজে বাজে কথা বলছে, গোপালগঞ্জের মানুষ সেটা মানবে কেন? এবং তখনই আপনারা দেখেছেন কীভাবে তারা ওই বাজে কথা বলার পর স্বাভাবিক তারা চেয়ার ভেঙেছে, তাদের ধাওয়া দিয়েছে। হ্যাঁ, এত ভয় পেয়েছে তাদেরকে সেনাবাহিনী পাঠিয়ে, ইউনূস সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে। ওই দিনই পাঁচ জন মানুষকে গুলি করে হত্যা করে, এরপরে কারফিউ জারি করে, 144 ধারা দেয়, ব্ল্যাক আউট করে, ঘরে ঘরে যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মকসুদপুর, কাশিয়ানী, প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যে সেখানে মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। এই অবস্থা 15 বছর 16 বছরের ছেলেপেলে থেকে শুরু করে তাদেরকে গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে। গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে। ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে ইউনূসের, গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার, আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সে নাকি বলে দিয়েছে যে কোনো চিকিৎসা যেন না দেওয়া হয়। কত বড় অমানুষ আপনারা এটা ভাবতে পারেন? কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালালো। কই কক্সবাজারে যেহেতু বিএনপির নেতার বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন তো বিএনপি এনসি পার্টি তাদের মঞ্চ ভেঙে দিয়েছে, সেখানে তো কোনো গুলি চলেনি। তো কেন গোপালগঞ্জে কেন? তার নাকি গোপালগঞ্জের নামই মুছে ফেলে দেবে। বাংলাদেশের নামটা কে দিয়েছে? দিয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে? আমি জানি না বাঙালি আর কত সহ্য করবে, আমার সেটাই প্রশ্ন। পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল, তাদেরই দোষর যুদ্ধাপরাধীরা আর যত জঙ্গি সংগঠন, এরা হয়ে গেছে ইউনূসের একমাত্র শক্তি। বাংলাদেশে কোনো আইনের শাসন নাই, বিচার নাই, বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করেছে। লাঠি সোটা নিয়ে প্রধান বিচারপতির উপরে হামলা শুনছেন কোনদিন অতীতে? আইন শৃঙ্খলার চরম অবনতি, কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই। সবথেকে কষ্ট লাগছে গোপালগঞ্জের মতো জায়গায় সে একটা সাধারণ ছেলে, তাকে ধরে প্রথমে চর থাপ্পড় মার, তা মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে তার গলা চিপে ধরে, হাত পা ধরে সে বাঁচতে চাচ্ছে, তার গলা চিপে লাথি মেরে তাকে টেনে হিস্টে নিয়ে যেয়ে হত্যা করলো। আমি জিজ্ঞেস করি বুটটা কার দেওয়া, কে কিনে দিয়েছে? ওই চাকরি কোত্থেকে পেয়েছে? দেশ যদি স্বাধীন না হতো, ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো
এই বাঙালিকে, আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনী সদস্য বুট দিয়ে পাড়িয়ে হত্যা করে, গুলি করে হত্যা করে। আমি কী না করেছি তাদের জন্য। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে, হাজার হাজার সৈনিকদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে। জেলখানায় ফাঁসি হতো, এমনও রাত গেছে 8টা 10টা করে ফাঁসি হয়েছে, ফায়ারিং স্কোয়াডে দিয়েছে। কত পরিবার লাশ পায় নাই। অফিসারদের হত্যা করা হয়েছে, অফিসারদের বউদের হত্যা করা হয়েছে। একের পর 18-19 কু হয়েছে বাংলাদেশে। তার জীবনে কোনো নিরাপত্তা ছিল? পার্বত্য চট্টগ্রামে কেউ ডিউটি করতে গেলে প্রতিনিয়ত সেখানে লাশ হয়ে ফিরে আসতে হতো। আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশ এনেছিলাম, সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম। এই সেনাবাহিনীর জন্য, পুরো সশস্ত্র বাহিনীর জন্য বলবো, তাদের বেতন ভাতা, টিফিন ভাতা, রেশন সব দিয়েছি। তাদের থাকার জন্য ব্যারাকগুলি উন্নত করে দিয়েছি, ডরমিটরি তৈরি করে দিয়েছি। জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। গাড়ি কেনার জন্য টাকা, বাড়ি বানানোর জন্য লোনের ব্যবস্থা এবং জমির ব্যবস্থা সবই তো করে দিয়েছি। কাদের জন্য না করেছি? বাংলাদেশের প্রত্যেকের জন্য করেছি, কেউ বলতে পারবে না। একদিকে যেমন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার কুমার, জেলে, তাঁতি, হিজড়া, কুষ্ঠরোগী, তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, কাজের ব্যবস্থা করা। প্রবাসীরা বিদেশে যেতে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেটারালে যেন লোন নিতে পারে, সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা একে একে এই ইউনূস ক্ষমতা আসার জন্য তার ম্যাটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে 14 তারিখ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করেছে, জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত 2024 সালের যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি, একটা গায়ে টোকাও দেওয়া হয়নি। কিন্তু আজকে যদি কোনো ছাত্ররা আন্দোলন করতে যায়, সাথে সাথে ইউনূস তো ক্ষমতায়, তাদের উপরে গুলি, বোমা, হ্যান্ড গ্রেনেড, গরম পানি, নির্যাতন। এই স্কুলের ছাত্ররা আন্দোলন করলো, আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইলস্টোন স্কুলে কিভাবে একটা জাহাজ, মানে সেই এয়ারফোর্সের একটা ট্রেনিং জাহাজ এসে পড়লো, কতগুলি ছেলে মেয়ে মারা গেছে। সবথেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল, একটা জুনিয়র স্কুলে পড়েছিল ক্লাস 7 পর্যন্ত। এই যে শিশুরা মারা গেছে, তাদের লাশ গুম করে ফেলছে। গার্জিয়ানরা যেতে যাচ্ছে, তারা যেতে যায়, তাদের গায়ে হাত তুলছে সেনাবাহিনী, শিক্ষকদের গায়ে হাত তুলছে। ছাত্ররা আন্দোলন করলো বলে তার পরের দিন তাদের উপরে গুলি, 2 জন ছাত্র গুলিবিদ্ধ, বেঁচে আছে কিনা এখনও জানি না। ইউনূস বাহিনী যে তাদের গুলি পর্যন্ত করেছে। কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম, এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, সেই 4-5 তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো, 14 তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি, বরং সব রকম সহযোগিতা করা হয়েছে। আর বারবার আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে, তারা বলে না। তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন সরকার উৎখাতে, তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত। এবং ঠিক তাই হয়েছে, আমরা তো বাধাইনি। কিন্তু 15 তারিখ থেকে তারা যখন হত্যা শুরু করলো, একটার পর একটা থানায় আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা হত্যা করা, আমাদের গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা, পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, টেলিভিশন, মেট্রো রেল, টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটিআরসি ভবন, সেতু ভবন, বিআরটিসি ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয়, হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি।
তাদেরকে উদ্ধার করি। পুলিশের উপর যখন হামলা পুলিশের পা বেঁধে ঝুলে রাখে, পুলিশকে অর্ডার দেওয়া লাগে না। এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ যে দেশে দেখেন, তাদের কখন কি করতে হবে তারা নিজেরাই জানে, তাদের সেটাই নিয়ম আইনে লেখা আছে। সিআরপিসিতে সে নির্দেশ দেওয়া আছে, তাদের কার্য তালিকায় দেওয়া আছে। যখন এক পুলিশকে যখন হত্যা করে বা ঝুলে রাখে, তার লাশ উদ্ধার করা বা তাকে উদ্ধার করার জন্য, জীবন বাঁচানোর জন্য পুলিশের তো যে কাজ করণীয় তারা সেই কাজ করেছে। আর 15 জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? আর সব মামলা করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মামলা, 14 দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। অথচ ইউনূসের সমন্বয়কারী তো নিজেরাই স্বীকার করেছে যে তারা মেরেছে। পুলিশ হত্যা, মেট্রো রেলে আগুন, এগুলি না দিলে নাকি তাদের বিপ্লব সাধন হতো না। আরেকজন বললো বিটিভিতে আগুন দিয়েছে, কাজে তাকে ওই তাকে পুরস্কার দিতে হবে। আর একজন বললো যে কোন কোন ভবনে সে আগুন দিয়েছে সেটা বলে আবার ছবিও দেখালো। তো যেখানে এরা নিজেরা স্বীকার করছে এবং ছাত্র পাওয়া যায়নি বলে ওই টোকাইদের নিয়ে ফলস আইডি কার্ড দিয়ে তাদেরকে ব্যবহার করেছে, সেটাও তারা বলছে। গণভবন আক্রমণ করার সময় ছাত্র পাওয়া যায়নি। আজকে গণভবন ধ্বংস করেছে। গণভবন কার? এটা তো আমার না, এটা সরকারি সম্পদ। আচ্ছা, সেটা ভেঙে সেখানে কি মিউজিয়াম বানাবে, কবরস্থান বানাবে? কিসের জন্য? হত্যা তো ইউনূস নিজে করিয়েছে, লাশ ফেললে সরকার পড়ে যাবে এই নীতিতে। হত্যা তো আমি করি নাই। আমি কেন মানুষ হত্যা করার হুকুম দেব? আমি যদি ক্ষমতায় বসেই থাকতে চাইতাম তো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, কত লোক মারা যেত। যখন 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। তাদেরকে ইউনূস তো কাজ করতে দেয় নাই। আর যারা আহত হয়েছে সেই 7.62 বুলেট, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব যখন কথা বললেন যে অবৈধ অস্ত্র আছে সকলের হাতে, এটা উদ্ধার করতে হবে, আজ পর্যন্ত সে উদ্ধার করতে যায়নি। আর এখন কি করছে? একজনের ঘরের মধ্যে অস্ত্র রেখে তার নামে অপবাদ দিয়ে মামলা দিচ্ছে, অথচ এই অস্ত্র তো তাদের হাতে। ওই অস্ত্র ঘুরায় যে কত জায়গায় নিয়ে যাচ্ছে আর কতজনের মামলা দিচ্ছে তার হিসাব নাই। আর গোপালগঞ্জে রীতিমতো গণহত্যা চালিয়েছে, লাশের খবরও পাওয়া যাচ্ছে না। কত মা বাবা কেঁদে বেড়াচ্ছে তাদের সন্তানের জন্য। রিক্সাওয়ালা, দোকানদার, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। আর এরপরে আপনারা এটুকু দেখেন যে সেই মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না, লাশগুলি তুলে নিয়ে গুম করে দিল। কেন গুম করবে? হ্যাঁ, তারা আগুনে পুড়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কিন্তু বাবা মায়ের সন্তান তারা তো সন্তানের খোঁজ নিতে চায়। তারপরে কে কার সন্তান, পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এখান থেকে ডিএনএ টেস্ট করা যায়। আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি, সবথেকে আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি, সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে। আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে? সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান, ইউনূসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে। বেশি লাশ হলে ইউনূসের ইজ্জত থাকে না, তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি, বাপ মার ভাই বোন, তাদের উপরে কি জুলুম, কি অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন। একটা মনুষ্যত্ববোধ নেই, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুদখোর ইউনূস। খুদের ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে, জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ, গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার, টেলিকমিউনিকেশনের টাকা পাচার, হাজার হাজার কোটি টাকার মালিক। বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে কোত্থেকে? জনগণের টাকা চুরি করে নিয়েছে। প্রায় 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও,
ব্যাংকের টাকা উধাও। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, সে আবার আমাদের দুর্নীতির খোঁজে। আজকে দুর্নীতি দমন কমিশনে এক চেয়ারম্যান বানিয়েছে, বিমানে ছিল, তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা অস্থির তাকে ওখান থেকে সরানো হয়েছিল। আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কত সুন্দর সুন্দর লোক বেছে নেয় দেখেন। ইউনূস নিজে একজন দুর্নীতির অভিযুক্ত, লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে বসে আছে ক্ষমতায়। আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তারা সংস্কার করে, দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যে এখন তারা এখানে এসে সংস্কার করাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপর না হলেও প্রায় 1000-এর উপরে নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, 10,000 নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, মেরে মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে। 3,200 পুলিশ, তাদের কোনো খবর নাই, মেরে লাশ গুম। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার, নির্যাতন। সেখানে মন্দির ভেঙেছে, গির্জা ভেঙেছে, মন্দির পুড়িয়েছে, প্যাগোডা পুড়িয়েছে, দরগা শরীফগুলি, মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলি ভেঙেছে, লুটপাট করেছে। সেই সাথে মসজিদ, মাদ্রাসা ভেঙেছে। আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে, এবং এই মানুষজন শিশুদের উপর, শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এটা আমরা তীব্র ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। চুরি, ডাকাতি, যে কোনো ঘরে ঢুকে লুটপাট, হত্যা করা, এ তো প্রতিনিয়ত ব্যাপার। কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, আর তাই করে যাচ্ছে। খায়রুল হক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন, তাকে গ্রেপ্তার করেছে, বয়স্ক মানুষ। আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকেও গ্রেপ্তার। এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল, ব্রিগেডিয়ার, নিচের অফিসার, তাদের পর্যন্ত হয়রানি। আইসিটি যেটা এখন করেছে, 73 সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আচ্ছা, সেখানে কেন আমার সেনাবাহিনীর সদস্যদের ডাকবে? আমি জানি না আমাদের সেনাপ্রধান করেন কি। তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কি কে কাকে গুলি করার হুকুম দিয়েছে। সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি ইউনূসকে এবং এই আইসিটিকেও, যে আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম। তার আগে এটা ঠিক করেন না যে 15ই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ হত্যা করলো, সাংবাদিক হত্যা করলো, তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো, দেশের আইনজীবীকে হত্যা করলো, সংখ্যালঘুদেরকে হত্যা করলো, তাদের কেন বিচার করবে না? তারা কেন ইনডেমনিটি পাবে? তারা কেন দায় মুক্তি পাবে? হত্যাকাণ্ড করবে তারা, আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে, বিচার হবে আমাদের, ওদের সেই খুনি যারা, আসল খুনি যারা, তাদের বিচার হবে না। চমৎকার বাংলাদেশ, চমৎকার ডক্টর ইউনূস তার দেশ চালানো। ওই বার্ন ইনস্টিটিউট করেছিলাম বলে আজকে এই পোড়া রুগীদের চিকিৎসা হচ্ছে। অথচ সামন্তলাল সেন যে ভলান্টিয়ার করে নিজে এই বার্ন ইনস্টিটিউট করেছে, যাকে মিনিস্টার করেছিলাম যখন প্রথম এই 15 তারিখ থেকে গুলি লাগে, সমস্ত চিকিৎসা করার জন্য সে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে সবার চিকিৎসা আমরা করেছি। যেই আমি চলে এসেছি, কই কারো তো চিকিৎসা হয়নি। আর তখন তো চিকিৎসার দাবিতে তারা আন্দোলনও করে আহতরা। প্রত্যেকটা নিহত পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি। অথচ এদের নাম করে টাকা তুলে সে টাকা লুটে খায়, বন্যার নাম করে টাকা তুলে সেটা লুটে কেটে খায়। সেই সাথে সাথে আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়ল, মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শিশুরা মারা গেল, সেই জন্য কোনো শোক নাই। সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সব। আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান, সাহায্য চান। মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল। কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন। মায়ের বুক খালি করা শিশু,
মাকে দে আকুল, বাবাকে দে আকুল, ভাই বোনকে দে আকুল, আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান। এতই টাকার অভাব তো হয়নি। প্রধানমন্ত্রীর তহবিলে তো 700 কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখে এসেছি। যে কোনো দুর্যোগে আমরা সাহায্য করতাম, আর সাহায্য করতাম বলে সব ব্যবসায়ী তার তহবিলে টাকা দিত, আর প্রত্যেক টাকা পাই হিসাব করে আমি খরচ করেছি। যারা শিশুরা মারা গেছে, গোপালগঞ্জে যারা মারা গেছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তো আমরা তার ভাষণটি শুনলাম। তিনি ভাষণে তার গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি এখানে তুলে ধরেছেন এবং সেনাবাহিনীকে তিনি এখানে এক প্রকার দায়ী করেছেন যে সেনাবাহিনী তার ওখানে দলের লোকজনকে বুট দিয়ে পিষে হত্যা করেছে এবং সেনাবাহিনী গুলি করে মেরেছে এবং গোপালগঞ্জে এই যে ঘটনা ঘটেছে এটা আসলে ঘটেছে এনসিপির যারা ওখানে নেতাকর্মী গিয়েছিল তাদেরকে তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী তাদের যে উস্কানিমূলক বক্তব্য সেই কারণে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর প্রতি যাদের আবেগ অনেক তারা এর প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর প্রতিবাদ স্বরূপ তারা এদের যে ভাঙচুর করেছে সেগুলো। এছাড়া তিনি এই ঘটনার আরও অনেক বিষয় খুঁটিনাটি তুলে ধরেছেন। তাছাড়া তিনি সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন সেই কথাগুলো এখানে বলেছেন। তো এখন যে ঘটনাটি সেদিন ওখানে ঘটেছে যেটা আমরা বিভিন্ন মিডিয়ায় জেনেছি, যদি ওখানে গোপালগঞ্জে যে যারা গিয়েছিল এনসিপি, এখানে এনসিপির বিষয়টি হচ্ছে তারা যেহেতু যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, এখনও আন্দোলনে রয়েছে এবং তারা এটাও জানে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের একটি ঘাঁটি এবং ওখানে নেতাকর্মীরা ওই জায়গায় অবস্থান করছেন সারা দেশ থেকে গিয়ে। তো সেজন্য তারাও এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা অন্যান্য জায়গার চেয়ে এই জায়গায় এটাকে বেশি ফোকাস করেছে এবং তারা বলেছিলেন মার্চ টু গোপালগঞ্জ। এবং এখানে কিছুটা হলেও তাদের কারণে উত্তপ ছড়িয়েছে এবং উত্তপ ছড়ানোটাও তাদের কিছুটা উদ্দেশ্য ছিল, যেহেতু তারা গোপালগঞ্জে যাচ্ছে যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে তারাও চাচ্ছিল কিছু একটা ওখানে শো করতে এবং ওখানে যারা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ রয়েছে তারাও কিন্তু এটা প্রতিহত করতে চেয়েছিল, কারণ এটা ছিল তাদের জন্য একটা ম্যাটার অফ প্রেস্টিজ যে আওয়ামী লীগের ঘাঁটিতে তারা গিয়ে এভাবে একটা নির্বিঘ্নে জনসভা করে আসতে পারছে। এটা যদি তারা পারে এবং তাদেরকে ওখানে গিয়ে যদি তারা কোনো ধরনের প্রতিহত করতে না পারে তাহলে এটা তাদের জন্য একটা প্রেস্টিজের বিষয় হয়ে যায়। তো এই প্রেস্টিজ শো করতে গিয়েছে এবং এনসিপিও তাদের যে আন্দোলন করেছে, তারা যে আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে জয়ী হয়েছে সেই ভিক্টোরিয়াস একটা ভাব তারা ওখানে দেখাতে চেয়েছে। তো এই একদল হচ্ছে ভিক্টোরিয়াস ভাব, আর দল হচ্ছে তাদের প্রেস্টিজ শো করা। এই দুই দলের দুই কারণেই কিন্তু ওখানে যে দ্বন্দ্বের পারদ সেটা কিন্তু অত্যন্ত হাইয়েস্ট লেভেলে গিয়ে পৌঁছেছিল এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী স্পেশালি প্রথমে কিন্তু পুলিশ গিয়েছিল পরিস্থিতিটাকে নর্মালি হ্যান্ডেল করার জন্য। সেখানে যেটা হয়েছে, পুলিশ যাওয়ার সাথে সাথেই কিন্তু উত্তেজিত যারা ওখানে আওয়ামী লীগের লোকজন ছিল তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এবং ভিডিও তারাই করেছে সেই ভিডিওটি, এবং যে কাজটি করেছে পুলিশকে তারা মারধর করেছে। পুলিশ কিন্তু সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো এর ফলে আমরা যেটা বুঝতে পারি, যদি ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেনাবাহিনী বিজিবি যদি না যেত তাহলে যে ঘটনাটি ঘটতো, হয় ওখানে এনসিপির যারা ছিল তাদের প্রচুর সংখ্যক লোকজন মারা যেত এবং ভয়াবহ একটি অবস্থা তৈরি হতো। তখন কিন্তু আবার অনেক লোকজন এটাও বলতো যে প্রশাসন আসলে এখানে কি করেছে। প্রশাসন হচ্ছে এমন একটি জায়গায় যে পানিতে নামলে সেখানে হচ্ছে কুমির এবং জলে তারা যেখানে থাকছে সেখানে আবার বাঘ। তাদের কিন্তু উভয় সংকটে সবসময় থাকতে হয়। যদি এখানে তারা একটি যে তাদের রোল সেটা প্লে না করতো তাহলে যেটা হতো, এনসিপির প্রচুর সংখ্যক লোকজন ওখানে মারা পড়তো। আর তখন অন্যান্য মানুষ বলতো কেন তারা তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, যেহেতু একজন মানুষের সভা সমাবেশ করার অধিকার সংবিধান দিয়েছে, রাষ্ট্র কেন তাদেরকে নিরাপত্তা দিল না। আবার যেখানে এই উত্তেজিত যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের যেরকম মার মুখে ভূমিকা ছিল অস্ত্রশস্ত্র নিয়ে, সেটাও কিন্তু এক ধরনের সন্ত্রাসী কায়দায় তারা ওখানে অবতীর্ণ হয়েছিল। যদি এনসিপির যত ওখানে লোকই হোক, গোপালগঞ্জ এমন একটি জায়গা যেখানে আওয়ামী লীগের চেয়ে বেশি হওয়া সম্ভব নয়,
সুতরাং এই অল্প সংখ্যক লোককে সামাল দেওয়ার জন্য তাদেরকে এত বেশি অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। এবং তারা প্রথম দিকেই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ না করতো, তাহলেও ওখানে কিন্তু সেনাবাহিনী, বিজিবি যাওয়ার প্রয়োজন ছিল না। পুলিশই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতো। তো আরও বেশি কিন্তু এভাবে মর্মকে ভূমিকার কারণে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে। এবং সবশেষ যেটা হয়েছে যে ওরা ওখানে যারা গিয়েছে তারা কিন্তু আটকা পড়েছে এবং তাদেরকে চারদিক থেকে ঘেরাও করা হয়েছিল। এবং যদি সেখানে সেনাবাহিনী না যেত, যে ঘটনাটি ঘটতো, এই এনসিপির যারা ছিল সকলকে ওখানে মিলিয়েই তারা যে পুলিশের অফিসে যে আশ্রয় নিয়েছিল ওখানে হয়তো বা আগুন জ্বালিয়ে দিতে পারত উত্তেজিত মানুষ, যেহেতু তারা খুব প্রচণ্ড পরিমাণ উত্তেজনায় ছিল। তাতে দেখা যেত প্রচুর ক্যাজুয়ালিটিস হতো। তারপরে এখন তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী যে ভূমিকাটি নিয়েছে, তারা প্রথম দিকে মাইকিং করে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু যখন ওখানে যারা অস্ত্রশস্ত্র নিয়ে যারা গিয়েছিল তারা কিন্তু সেভাবে শান্ত হওয়ার চেষ্টা করেনি বা শান্ত হতে চায়নি, তখন যারা প্রশাসন ছিল তারা ওদেরকে উদ্ধার করার জন্য বাধ্য হয়ে এখানে তারা কিন্তু গুলি চালিয়েছে। তো যাই হোক, গুলি কোনো সমাধান নয়। কোনো মানুষের জীবন যাবে, জীবন যাক, সেটা আমরা চাই না। কিন্তু যেটা হয়, এই ২৪-এর আন্দোলনেও দেখা গিয়েছে বড় কোনো নেতাকর্মী কিন্তু মারা যায়নি। বিএনপির কোনো সে ধরনের টপ লেভেলের কোনো নেতা মারা যায়নি। মারা গিয়েছে সাধারণ ছাত্র, শ্রমিক, এরাই বেশি মারা গিয়েছে, আহত হয়েছে। তো বাংলাদেশে পলিটিক্স হচ্ছে এরকম একটি বিষয় যে একজন ফল গাছ লাগাবে আর একজন এসে খেয়ে যাবে। তো ফল গাছ লাগায় হচ্ছে সাধারণ মানুষ, ফল খেয়ে যায় যারা অসৎ রাজনীতিবিদরা। সেই ঘটনাই কিন্তু ২৪ সালে ঘটেছে এবং গোপালগঞ্জে সেরকম ঘটেছে। মারা গিয়েছে বেশি হচ্ছে সাধারণ লোকজন। সে ধরনের নেতাদের কিন্তু কাউকে মারা যেতে দেখা যায়নি। এটা হচ্ছে তাদের কৌশল। সাধারণ মানুষ কিন্তু সেগুলো বুঝতে পারে না। এদেরকে সামনে দিয়ে নেতারা পিছন থেকে শুধু নির্দেশনা দেন এবং ইন্ধন দেন। মারো, মারো, এগিয়ে যাও। আসলে জীবনটা চলে যায় সাধারণ মানুষের। এই বিষয়গুলো আসলে এখন সাধারণ মানুষের বোঝা উচিত। এছাড়া এই যে মাইলস্টোনের বিষয় নিয়েও তিনি কথা বলেছেন যে এতগুলো মানুষ মারা গেল, লাশ গুম করা হয়েছে। তো শিক্ষকরা বলছেন এবং ওই স্কুলের একজন শিক্ষক যিনি হিন্দু সম্প্রদায়ের, তিনি কিন্তু বলেছেন যে আসলে আমরা এখানে এটা আসলে গোপন করার কোনো বিষয় না, কারণ স্টুডেন্টদের হাজিরা খাতা রয়েছে। তারপরে স্টুডেন্টদের হাজিরা খাতা কিন্তু লুকানো সম্ভব নয় বর্তমানে, কিন্তু সরকারের কাছে ষষ্ঠ শ্রেণী থেকে রেজিস্ট্রেশন করতে হয়। সুতরাং এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই তথ্য রয়েছে যে কতজন শিক্ষার্থী এখানে ছিল এবং বর্তমানে কতজন শিক্ষার্থী আছে। এটা দেখলেই কিন্তু বোঝা যায়। তাহলে আর এখানে লাশ গোপন করার কোনো বিষয় আসে না। তবে প্রথম দিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবশ্যই ওখানে আইনশৃঙ্খলা বাহিনী যদি সাধারণ মানুষকে না আটকাতো, তাহলে কিন্তু পরিস্থিতি তারা সামাল দিতে পারতো না। একটা জায়গায় যখন দুর্ঘটনা ঘটে যায়, উৎসুক মানুষ বেশিই যায় ছবি তোলার জন্য। উদ্ধারকর্মী যারা থাকেন তাদের চেয়ে বেশি থাকেন দেখার মানুষ। আমি আমার ঢাকায় থাকার সময় অনেকগুলো এরকম অ্যাক্সিডেন্ট দেখেছি। মিরপুরেও আগুন লেগেছিল এরকম, সেখানেও দেখেছি যে বেশি মানুষ যায় ছবি তুলতে। উদ্ধারকর্মীর চেয়ে তারা থাকে বেশি এবং উদ্ধার কাজে বাধার সৃষ্টি করে। সুতরাং ওখানে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করেছে, তাদের উদ্ধার কাজ স্মুথলি করার জন্য, নির্বিঘ্নে করার জন্যই তারা এই কাজটি করেছে। তো আমরা আসলে অনেকে অনেক রকম বাহির থেকে সমালোচনা করতে পারি, কিন্তু বাংলাদেশে যেটা হয় যে কারো ঘর পুড়ে যাচ্ছে, সেখানে কেউ বা যাচ্ছে আলু পুড়ে সিদ্ধ করে খাওয়ার জন্য। অনেক মানুষের সন্তান হারা হয়েছে, এটা নিয়ে বাংলাদেশে পলিটিক্স শুরু হয়ে গিয়েছে। এই পলিটিক্স, এটাকে আমরা বলি বাংলাদেশের ডার্টি পলিটিক্স। বাংলাদেশে অলওয়েজ এই ডার্টি পলিটিক্স থাকে। যখনই রানা প্লাজায় আটকা পড়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, সেখানে আমরা পলিটিক্স করতে দেখেছি। তাজরিন গার্মেন্টসে যখন লেগেছে, সেখানে পলিটিক্স করতে দেখেছি। সব জায়গায় একই কাজ হয়। সুতরাং বাংলাদেশের পলিটিক্স হচ্ছে ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট পলিটিক্স ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং এই পলিটিক্সের কারণে সাধারণ মানুষের জীবন চলে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এই পলিটিক্সের শিকার হচ্ছেন। বর্তমানে বাংলাদেশের মানুষ হচ্ছেন রাজনীতিবিদদের হাতের পুতুল। সেই জন্যই তারা সবসময় তাদেরকে নিয়ে খেলছেন। এই হাতের পুতুল না হতে চাইলে আমাদের সাধারণ মানুষকে এখন থেকে সচেতন হতে হবে। তো তার বক্তব্যে আমরা যে কথাগুলো শুনেছি, তিনি কিন্তু তার দলের লোকজনকে একটু মোটিভেট করার চেষ্টা করছেন, উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে সাহস যোগাচ্ছেন যে না, আমরা আবার এগিয়ে যাব। রবার্ট ব্রুশের মতো তিনি তার দলের নেতাকর্মীদেরকে আবার গুছিয়ে তোলার চেষ্টা করছেন। তো তার বক্তব্যে সবকিছু আমরা শুনলাম। আশা করছি এই বাংলাদেশের যে পলিটিক্সটা একটু ভালো হোক, সংশোধন হোক। যে ধাক্কাটি ২০২৪ সালে আসছে, আমরা আশা করব বাংলাদেশে যারা মূলধারা রাজনীতিবিদ রয়েছেন তারা নিজেদেরকে সংশোধন করবেন, দলকে সংশোধন করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, জাতির জন্য কাজ করবেন, দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, দেশটাকে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নত করার জন্য কাজ করবেন। তো তার কথাগুলো আমরা শুনেছি। তিনি তার বক্তব্যে
আরও বেশি একটু নতুনত্ব কিছু নিয়ে আসুক। আগের মতোই তিনি কথা বলছেন। আমরা চাই তিনি একটু সংশোধন হয়ে কিছু দেশের মানুষের কথা বেশি বেশি বলুন। এই যে পলিটিক্স, একজন আরেকজনের উপর দোষ চাপানো, এই পলিটিক্সটা বন্ধ হয়ে দেশটা সংশোধিত হোক এবং আমরা আমাদের রাজনীতিবিদদের সংশোধিত হতে দেখতে চাই। আমাদের দেশে গণতন্ত্র দেশটাকে এগিয়ে নেওয়ার চেয়ে পিছিয়ে নিচ্ছে বেশি। সুতরাং আমরা চাই একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যেটা দেশকে পিছিয়ে নেবে না। বিগত বছরগুলো কিন্তু আমরা দেখেছি যতটুকু এগিয়ে নিয়েছে তার চেয়ে বেশি পিছিয়ে নিয়েছে। দেশে গত বছরগুলোতে যা উন্নত হয়েছে, যত বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে তার চেয়ে বেশি কিন্তু বিদেশে পাচার হয়েছে। একজন নেতা আব্দুল সোবহান গোলাপ, তিনি যে বাড়ি করেছেন আমেরিকায়, সেই বাড়ির যে বাজার মূল্য, সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার রাস্তা একেবারে ফার্স্ট ক্লাস ভাবে পাকা করা যেত। যেটা আসলে এই যে উন্নয়ন না হয়ে উন্নয়নের নামে লুটপাট, এগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই প্রত্যাশা করব। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি সংশোধিত দায়িত্বশীল বক্তব্য আশা করি এবং তিনি যাতে আরও বেশি নিজেকে আধুনিকায়ন করে যেন তিনি নিজেকে সংশোধিত মানুষ হিসেবে বক্তব্য রাখেন, সেই প্রত্যাশা রাখছি। সেই আশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।